যে স্তন ক্যান্সার নিয়ে আর কি হবে, কিন্তু আজকাল আর সেটা হয় না। তো এখানে আমি বলবো যে আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে আমাদের যেটা এখন নতুন করে আমরা করছি সেটা হলো অপারেশন। যে পেশেন্ট আমরা প্রচুর পাচ্ছি, 5,000 টাকা নামে মাত্র সেই পেশেন্টকে দিতে হয়, এবং আমাদের এখানে সহৃদয় ভাইয়ারা যারা আছেন তারা যদি হাত বাড়িয়ে 25,000 টাকা করে একটা ক্যান্সার পেশেন্টের অপারেশন কখনোই সম্ভব হয় না। তো 25,000 প্লাস যে আপনার অপারেশন করবে সে 5,000, 30,000 টাকা দিয়ে আমাদের গণস্বাস্থ্য নগর হসপিটালে এই ক্যান্সার অপারেশনটা হয়। তো ইনশাআল্লাহ আমরা এটার দিকে এগিয়ে যাব, আপনাদের সবার দোয়া ভালোবাসা চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এখানে যারা ডায়াসে বসা আছি, আমরা সবসময় বিভিন্ন প্রোগ্রামে আমাদের প্রোগ্রামগুলোতে আমরা কথা বলি। তো আজকে আমি আমাদের মধ্যে অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন আসছে, এবং যদিও একাডেমিক্যালি বা বয়সে আমি 2 বছর বড় হব, কিন্তু একই দিনে আমরা জয়েন করেছিলাম ক্যান্সার ইনস্টিটিউটে। পরবর্তীতে ডাক্তার আকরাম বিএসএমই অনকোলজি বিভাগের চেয়ারম্যান হয়, পরবর্তীতে আবার এখন স্কয়ারে আছে। বিভিন্ন ক্যান্সার নিয়ন্ত্রণ নিয়ে যে সমস্ত কাজগুলো আমরা, যেমন আমরা 9 সালে যেটা বের করে তত্ত্বাবধায়ক সরকারের সময় বের করেছিলাম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কমিশন, সেটার সাথে যেমন আমরা কন্ট্রিবিউটর ছিলাম আমরা। তো আমি আজকে মানে আমরা এখনই আমরা আমাদের সাংবাদিকদের যে কৃতজ্ঞতা স্মারকটা আমরা তুলে দিব, তার আগে আমি আকরামের কথাটা একটু শুনতে চাই, এই কারণে যে অন্যরা তো আমরা সবসময় থাকি বা কথা বলি। তো কয়েকটা মিনিট আমি ডাক্তার আকরামকে বলবো এই একটু পলিসি রিলেটেড। আমি শুধু একটা কথা বলে দিই আপনাদেরকে, যে আমার এখনো লজ্জা লাগে 30 বছর ক্যান্সার ফিল্ডে কাজ করার পরে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, কাজ করতেছি, কিন্তু বাংলাদেশে কোনো এই মুহূর্তে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি নাই। যেটা 9 সালে আমরা করেছিলাম সেটা আর পরবর্তীতে আপডেট করা হয়নি। আমাদের ক্যান্সার রেজিস্ট্রি নিয়েও আমাদের অরাজকতা, সেখানেও আমরা ভালো কাজ করতে পারি না। স্ক্রিনিংটা অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ পদ্ধতিতে চলছে, জাতীয়ভাবে সেটা হচ্ছে না। এগুলি নিয়ে অনেক কিছু আছে, আমি সবসময় বলি, কিন্তু আজকে আমি ডাক্তার আকরামকে বলবো এই ব্যাপারে একটু কথা বলার জন্য। আজকে আরেকটা কথা বলে দিই, যারা পরে আসছে, সরকারের যে স্বাস্থ্য সংস্কার কমিশনের একজন সদস্য আমাদের আকরাম, ডাক্তার আকরাম। আসসালামু আলাইকুম। হাবিবুল্লাহ ভাই অনেক কিছু বলেছেন। আসলে হাবিবুল্লাহ ছোট মানে বন্ধু বলতে যেটা বোঝায় সেটাই, কিন্তু দীর্ঘদিন থেকে আমরা একসাথে কাজ করেছি, একসাথে কাজে যোগ দিয়েছি। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে 1993 সালে 13 ফেব্রুয়ারিতে আমরা ওখানে যোগ দিয়েছি। তো আমি একজন অনকোলজিস্ট, দীর্ঘ পরিক্রমায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। ডায়াসে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ বসে আছেন, এবং বিশেষ করে আমাদের হালিদা ম্যাডাম আছেন, উনিও কিন্তু নারী মানে কমিশনে, সংসদ কমিশনের দায়িত্বে আছেন, এবং অন্যান্যরা আছেন এখানে। আবু জামিল ফয়সাল ভাই আছেন, আমার অত্যন্ত কাছের অনেক মানুষ আছেন এখানে, এবং সামনেও সাংবাদিক বন্ধু এবং অনেকে আছেন যাদেরকে আমি কিছু কিছু চিনি, এবং কিছু কিছু সবাইকে আজকে আবার চিনছি। কিন্তু এই যে একটা উদ্যোগ, এটি একটি মারাত্মক কার্যকরী উদ্যোগ এবং গ্রহণযোগ্য উদ্যোগ। আমি যেটা মনে করি এই ফোরামের পক্ষ থেকেও আমাদের সাথে কথা বলার সুযোগ আছে। কিন্তু আমি আজকে মূলত যে জায়গাটাতে যাব সেটা হলো যে আমি যেই সরকারি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হিসাবে যে দায়িত্বটা সাম্প্রতিক সময়ে পেয়েছে, আমি মনে করি যে এটা একটা সুযোগ। এই সুযোগ একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে এবং প্লাস ক্যান্সার আন্দোলনের মানুষ হিসাবে, ক্যান্সার প্রতিরোধের মানুষ হিসাবে এই সুযোগটা আমরা নিতে চাই, এবং আমি মনে করি আপনাদের সবারই এই সুযোগটা নিতে হবে। এবং বিশেষ করে সাংবাদিক ভাই বন্ধুরা যদি এই সময়টাতে এগুলো নিয়ে কথা বলেন এবং সেটা যদি পত্র পত্রিকায় এই সমস্যাগুলো তুলে ধরেন, ক্যান্সারের প্রতিরোধের ইস্যুতে, স্ক্রিনিং এর ইস্যুতে, কর্মসূচির ইস্যুতে, এবং ক্যান্সার রেজিস্ট্রি আমাদের এখন পর্যন্ত নাই। আমরা যখন ক্যান্সার ইনস্টিটিউটে কাজ করা শুরু করেছিলাম, আজকে পর্যন্ত এস্টাবলিশ কোনো ক্যান্সার রেজিস্ট্রি আমাদের দেশে নাই। এটা জরুরিভাবে তৈরি করা দরকার, এবং এখন এস্টাবলিশ করা দরকার, এবং পপুলেশন বেসড করা দরকার, হসপিটাল বেসড করা দরকার। এটা আসলে পরীক্ষা নিরীক্ষার সময় নাই, এগুলো কিন্তু করতেই হবে। দ্বিতীয় হলো যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ক্যান্সার কঠিন এক নম্বর, আর্লি ডায়াগনোসিস এট মোস্ট হয় না, প্রাথমিক অবস্থায় ডায়াগনোসিস হচ্ছে না,
এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে আর্লি ডায়াগনোসিস আমরা যদি সচেতনতা বৃদ্ধি করি, কিন্তু রোগীরা কার কাছে যাবেন, কোথায় যাবেন, আর্লি ডায়াগনোসিসের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। এবং এটা কিন্তু কঠিন কোনো কাজ না। সব মেডিকেল কলেজগুলোতে কিন্তু আর্লি ক্যান্সার সেন্টার ডায়াগনোসিস করার জন্য প্রতিষ্ঠা করা খুবই সম্ভব, কারণ সব লজিস্টিক আছে, শুধু উদ্যোগ দরকার, উদ্যোগ ছাড়া কিছু দরকার নাই। ইভেন আপনার এই সমস্ত সরকারি অনেকগুলো স্থাপনা বাংলাদেশে আছে, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেক জায়গাতে কিন্তু ক্যান্সার প্রিভেনশনের অ্যাওয়ারনেস এর কথা আমরা বলতে পারি এবং রোগীরা কোথায় যাবে সেগুলো বলতে পারি। আপনি যদি দেখেন রাষ্ট্রীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে দেশের ক্যান্সার চিকিৎসার অবস্থাটা কি, ক্যান্সার চিকিৎসার অবস্থাটা আজকাল বাংলাদেশে খুবই দুর্বিষহ। কোন সরকারি হাসপাতালে রেডিওথেরাপির চিকিৎসা কার্যকর ভাবে কাজ করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। দুই একটা জায়গাতে কাজ করে, ম্যাক্সিমাম জায়গাতেই কাজ করছে না। এবং রোগীদেরকে একেবারে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে এই পেশেন্ট গুলাকে নির্ভর করতে বেসরকারি প্রতিষ্ঠানের উপরে। এটা কিন্তু পুরোভাবে গ্রহণযোগ্য না। আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত রোগীরা দেশের বাইরে যাচ্ছে, তার মধ্যে প্রতি বছর $5 বিলিয়ন খরচ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, বৈদেশিক মুদ্রা। এই টাকাটা অর্জন করে কে? এই টাকাটা অর্জন করে গার্মেন্টস শ্রমিকরা। এই টাকাটা অর্জন করে কে? ফার্মার শ্রমিকরা। এই টাকাটা কারা অর্জন করে? মধ্যপ্রাচ্যের শ্রমিকরা, যারা অনেক 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 কষ্ট করে। সেই মানুষগুলোর কষ্টের টাকাটা আমরা বিদেশে গিয়ে নষ্ট করে ফেলছি। এটা আসলে চলতে দেওয়া যায় না। এটা বন্ধ করার এখনই সময়। এবং যতখানি সম্ভব যাদের একান্ত প্রয়োজন বিদেশ যাওয়া, তারা যাবে। কিন্তু যাদের আর এই দেশে কাঠামো তৈরি করতে হবে, ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা এই দেশে করতে হবে। এবং এটা এই সরকারের সময় অবশ্যই আমাদের সবার প্রত্যাশা। স্বাস্থ্য কমিশনের সদস্য হিসেবে আমি অবশ্যই আমার বক্তব্য সেখানে রাখবো। কিন্তু আমার সাহায্য দরকার আপনাদের, কারণ এই পত্রপত্রিকাতে আমি নিউজ চাই, পত্রপত্রিকাতে আমি পরিস্থিতির উপস্থাপনা চাই, যাতে করে আমরা এই বিষয়গুলো ওখানে তুলে ধরতে পারি। এবং আমি চাই আপনাদের, হাবিবুল্লাহ তালুকদার ভাইকে আমি অনুরোধ করব যে রিটেন আপনারা আপনাদের বিষয়গুলো আমাদের কাছে দিবেন প্রস্তাব আকারে, যাতে করে আমরা করতে পারি। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এই যে বিগত সময়টাতে গত 17 বছর, আমি গত পরশুদিন প্রথম মন্ত্রণালয়ে যাই। 17 বছরের মধ্যে প্রথম 17 বছরের মধ্যে আমি একবারও মিনিস্ট্রিতে যাই নাই, এবং তারা আমাকে কখনোই রাখে নাই। বাংলাদেশে আপনার হেলথ সেক্টর প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম এখন প্রস্তাবিত আছে। এই প্রোগ্রামটার নাম হলো ফিফথ হেলথ পপুলেশন এন্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম। এটা প্ল্যানিং কমিশনে আছে। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা কি পরিবর্তন বাংলাদেশে হয়েছে? বৈষম্য বিরোধী আন্দোলনের একটা পরিবর্তন। আমরা একটা ফেসিজমের আন্ডারে ছিলাম, এই ফেসিজম থেকে কিন্তু বাংলাদেশ একটু মুক্ত হয়েছে। এই মুক্তটাতে এই সুযোগটাকে বাংলাদেশের সাধারণ মানুষ যে সুযোগটা আছে এটা নিতে হবে, যাতে করে আমরা আরেকটা এই ধরনের পরিস্থিতিতে আবার না পড়ে যাই। সেই জন্য এই যে পরিকল্পনাটা বিগত সময় তৈরি হয়েছে, সে তৈরির মধ্যে কি সমস্যা দেখা দিয়েছে? সমস্যাটা হলো যে আমরা দেখেছি যে সরকারি উপাত্তগুলা ম্যানিপুলেটেড, অর্থাৎ মাতৃমৃত্যু যে কি হবে সেটা বলে দেওয়া হচ্ছে, দেখাতে হবে এত %, অমুকটা দেখাতে হবে এত %। জিডিপি, দেবপ্রিয় ভট্টাচার্যের কথা শুনেছেন যে জিডিপি এটাও ম্যানিপুলেটেড। অত্যন্ত দুঃখজনক। এরকম ঘটনা কিন্তু অতীতে বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। প্রতিটা জিনিস ম্যানিপুলেটেড, এটা তো হতে পারে না। তাতে হচ্ছে কি সবকিছু ম্যানিপুলেটেড, প্রত্যেকটা ডেটা ম্যানিপুলেটেড। আমরা কাজ করবো বলছিলাম, কমিশন বসে এসেছিলাম যে আমরা উপাত্তের ভিত্তিতে কাজ করব। কিন্তু কিভাবে উপাত্তের ভিত্তিতে কাজ করব? যে উপাত্ত এভিডেন্স বেস না, যে উপাত্ত সঠিক না, এরকম পরিস্থিতিতে আমরা আছি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা স্টেক হোল্ডার আছেন এখানে, সবাই তো স্টেক হোল্ডার আমাদের, তারা যেন আমাদেরকে সহযোগিতা করে। আমরা স্টেক হোল্ডারদের কাছে চাইবো, আমরা উপদেষ্টার সাথে অলরেডি বসেছিলাম, আমরা প্রধান উপদেষ্টার সাথে বসবো। আমাদের যে বিষয়গুলা জরুরিভাবে দরকার, প্ল্যানিং কমিশন থেকে এই যে ইয়েটা আছে সেটা কিন্তু ফেরত আনতে হবে। কারণ এখানে আছে মানুষের নামে, ব্যক্তির নামে অসংখ্য টাকার বরাদ্দ, অথচ ক্যান্সার রেজিস্ট্রি যে করতে হবে, অথবা যে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করতে হবে, নারীদের অধিকার নিয়ে যে কাজ করতে হবে, বিশ্বাস করেন এখানে নারী অধিকার কমিশনের ইনি আছেন, ওনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আজকে পর্যন্ত হাসপাতালগুলোতে আমাদের দেশে অসংখ্য মেয়েরা কিন্তু এখন চিকিৎসক, এবং এছাড়াও কিন্তু বাংলাদেশে অনেক মেয়েরা এখন কাজ করে। তাদের কিন্তু ডে কেয়ার সেন্টার নেই, তাদের বাচ্চাটা যে রাখবে, কাজ করবে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নাই। এবং অনেক জায়গা থেকে তাদেরকে চাকরি ছেড়ে দিতে হয়। সরকারি আইন আছে, বাংলাদেশ সরকারের আছে, কি যেন লেবার ল আছে, এগুলোর মধ্যে কিন্তু বলা আছে, এবং মহিলা অধিদপ্তর থেকে বলা আছে, মহিলা মন্ত্রণালয় থেকে বলা আছে, কিন্তু এগুলোর কোথাও কোনো কার্যকারিতা নাই, সরকারি ভাবে নাই,
কিছু কিছু জায়গাতে আছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে নাই। আমি ম্যাডামকে অনুরোধ করব, এখনই আজকে বা কালকে কোনো একদিনের সময়ের মধ্যে আপনারা এই বিষয়ে জরুরিভাবে উদ্যোগ, কমিশনের রিপোর্ট আগে জরুরিভাবে উদ্যোগ দিবেন, চিঠি দিবেন সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানগুলো এবং অন্যান্য জায়গাতে এগুলো এটা জরুরিভাবে ব্যবস্থা করা হয়। আর সবচেয়ে বড় কথা, যারা আজকে পুরস্কার পেয়েছেন তাদের প্রতি আমার অভিনন্দন। এদের মধ্যে অনেকে কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা এখানে উপস্থিত আছেন। আর বাকিদের প্রতিও যারা এর মধ্যে চলে গেছেন, অনেকেই অতিথি পেয়েছেন, তাদেরকে অভিনন্দন। এবং পাশাপাশি যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমার সমন্বয়তা। কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো, বাংলাদেশ যে পরিবর্তন আজকে হয়েছে, যারা এই পরিবর্তনটা এনেছে, তাদের যে শত শত মানুষের মৃত্যু, শত শত ইয়াং ছেলের মৃত্যু, যারা এই পরিবর্তনটা এনে দিয়েছে, এটা কিন্তু আমরা পারতাম না, আমাদের দ্বারা হতো না। এবং আমরা মনে করেছিলাম যে আমাদের জীবদ্দশায় এই দেশে পরিবর্তন ঘটবে না। যারা এই কাজটা করে গেছে, আপনি বিশ্বাস করবেন 500 জন ছেলে আছে যাদের 2 চোখ নষ্ট হয়ে গেছে। কি বর্বরতা! এই বর্বরতা এই জাতি কখনো দেখে নাই, এই বর্বরতা এই দেশে কখনো ঘটে নাই। এটার জন্য কষ্টের, দুঃখে সে এদের চিকিৎসা করার ব্যবস্থা করা যাচ্ছে না। একটা মানুষের এই ছোট ছোট বাচ্চাদের চোখ নষ্ট হয়ে গেছে, যাদের এই জন্য আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম, আমি অত্যন্ত দুঃখিত। তো আপনাদের সবাইকে অভিনন্দন, এবং যারা এই কাজগুলো করছেন, আমি আপনাদের সাথে সবসময় আছি, এবং আমাকে সহযোগিতা করুন যাতে করে আমরা এই ক্যান্সার বিষয়ে, ক্যান্সার নিয়ন্ত্রণের বিষয়ে এবং ক্যান্সার একটা প্রকল্প প্রণয়ন করা, এবং ক্যান্সারকে যাতে বাংলাদেশে মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা থেকে শুরু করে সবকিছু আমরা করতে পারি, সেজন্য সহযোগিতা করে আমাকে প্রস্তাব পাঠান। আমার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেনকে। আমরা চেয়েছিলাম যে আমরা একটু নীতি নির্ধারণী পর্যায়েও আমাদের কিছু পরবর্তীতে কি করা যায়। আমি আমার এবার আমাদের বাকি 2 পর্বের দিকে যাচ্ছি। তো হ্যাঁ, তো সেটা হলো, তার আগে আমি যারা গণমাধ্যমে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি আবার একটু বলি, 2013 সালে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম গঠন করা হয়। এর আগে আমরা কয়েকটা সংগঠন আলাদা করে কাজ করতাম। আমরা মনে করলাম যে একসাথে আমরা সবাই মিলে কিছু কাজ করি, এবং 2013 সাল থেকে বেসরকারি ভাবে আমরা 10ই অক্টোবরকে স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালন করা শুরু করলাম। আমি আজকে একটা পর্ব আছে এখানে কৃতজ্ঞতা। আমি হয়তো সবাই কিছু মিস করে যেতে পারি, তারপরেও বলি, সবার আগে যে কৃতজ্ঞতা জানাবো আমি বাংলাদেশি গণমাধ্যমকে। এটা আমার সাথে আপনি জানেন যে গণমাধ্যমে যারা স্বাস্থ্য নিয়ে যারা লেখালেখি করেন তাদের সাথে আমার সম্পর্ক অনেক গভীর সম্পর্ক। কিন্তু তারপরেও আমি বলবো যে ক্যান্সার প্রতিরোধের বিষয়টাকে বা ক্যান্সার নিয়ন্ত্রণ বিষয়টাকে যে আমরা যেভাবে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও পৌঁছাইতে পারছি, তার মূল অবদানটা হলো, হ্যাঁ, আমার মনে বলি যে রাজনীতি হলো 50% নিজে আর 50% হলো গণমাধ্যম। আমি সার্বিকভাবে আমি বলি যে আমাদের ক্যান্সার নিয়ন্ত্রণে দেখা গণমাধ্যমের কাছে একেবারেই অকুণ্ঠ ভাবে বলছি আমি যে অসাধারণ সহযোগিতা আমরা পেয়ে এসেছি, এবং তারা শুধু কাগজে কলমে না, মাঠে ময়দানে আমাদের সাথে তারা কাজ করে। আমি গণমাধ্যমের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে 48টি সংগঠন, যদিও 47টি নাম আছে এখানে, কিন্তু 48টি সংগঠন প্রত্যেকটি, কেউ হয়তো 3 ক্যাটাগরির সদস্য আপনি শুনেছেন, যে ক্যাটাগরির হোক না কেন, কিন্তু তারা আমাদের সাথে আছেন। সেই প্রান্তিক এলাকায় কিছু সংগঠন আমাদের সাথে আছে যারা সারা বছর আমাদের হয়ে এই কাজগুলো তারা করেন। তাদের প্রত্যেকটা সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এইবারের এই ট্যুরে যে 22 জন এই যে এই অবর্ণনীয় কষ্টের এই ট্যুরে যারা আমাদের সাথে ছিলেন, সেই 22 জনের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে তাদের জন্য একটা উত্তরীয় পড়ায় দেওয়া হবে যারা আজকে এখানে উপস্থিত আছি তাদেরকে, আমার সাংবাদিক পর্বটার পরে। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে যারা এত পরিশ্রম করে, এত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে ছিলেন, অতীতেও ছিলেন, এখনো এবারও ছিলেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সংগঠনগুলা কন্ট্রিবিউট করেছে, যে আমাদের ইকবাল মাহমুদ, আমাদের সমন্বয়কারী ইকবাল ভাই যে হিসাবটা দিলেন, যে যারা কন্ট্রিবিউট করেছেন আর্থিক ভাবে, কারণ কিছু তো টাকা পয়সা লাগে, আমরা মনের জোরেই করি, তারপরে যারা পারেন সহযোগিতা করেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা। ভবিষ্যতে আহ্বান জানাবো, আপনারা যদি সবাই এগিয়ে আসেন, সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করা যাবে। সরকারের কাজ সরকার করবে, কারণ সরকার সব কাজ করতে পারবে না, কিছু কাজ, এই যে আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম যেটা আছে হাসপাতাল কেন্দ্রিক, কেন মাত্র 15% কভারেজ? কারণ এটা হাসপাতাল কেন্দ্রিক। কিন্তু ওই যে মানে সমাজের যে মানুষগুলা
তাদের সাথে ওই হাসপাতালের সেবাটার সংযোগটা ঘটছে না। সেই কারণেই আমাদের আজকে প্রায় 20 বছরে কাভারেজ মাত্র 15%। কিন্তু আমরা যদি এইভাবেই কাজ করি এবং মানুষকে সচেতন করতে পারি তাহলে এইটার কাভারেজটা অনেক বাড়বে, এবং সেটা অবশ্যই রিভাইজ করতে হবে। ডাক্তার আকরাম কিছুটা বলছে, আমি এটা আগেও বলে আসছি, সামনেও বলবো। আমাদের অবশ্যই জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি হইতে হবে, একটা জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ স্ট্র্যাটেজি বা কৌশলপত্র থাকতে হবে, তার আওতায় একটা প্ল্যান অফ অ্যাকশন বা কর্ম পরিকল্পনা থাকতে হবে, তারই আওতায় থাকতে হবে আমাদের প্রোগ্রাম যেটা চলবে। এখন এই বাংলাদেশে ক্যান্সার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বিভাগ আছে, 2টা অধিদপ্তর আছে, এক অধিদপ্তরের প্রোগ্রামের সাথে আরেক অধিদপ্তরের প্রোগ্রামের কোন রকম মিল নাই। এখানে সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব মহোদয় এখানে আছেন, উনি প্ল্যানিং কমিশনের এই হেলথের দায়িত্বে ছিলেন, উনি জানেন, ওনার সাথে অনেক কথা হয় আমাদের, উনিও জানেন যে এই সমন্বয়গুলোর অভাব আছে, সেই সমন্বয়গুলো আনতে হবে, তার জন্য একটা কর্মসূচি দরকার। এবং অবশ্যই পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি, আমরা ক্যান্সার রেজিস্ট্রিতে হাসপাতাল ভিত্তিক রেজিস্ট্রি চালু করেছি, কিন্তু পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি একটা ওই পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে, যে আলাদা আলাদা যার যেটা ক্ষমতা আছে এখানে গিয়ে এই প্রোগ্রামটা বের করে নিয়ে আসলাম, ওই প্রোগ্রাম বের করে নিয়ে আসলাম, এইভাবে চলছে এখন বাংলাদেশের ক্যান্সার নিয়ন্ত্রণের সমস্ত কার্যক্রম। এগুলো অবশ্যই একটা স্ট্রিমলাইনে চলে আসতে হবে। অবশ্যই ক্যান্সার এই স্ক্রিনিং প্রোগ্রামটা যে অসম্পূর্ণতা আছে, যে কারণে গণমানুষের সাথে সংযোগটা হচ্ছে না, ওইখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শুধু মুখে মুখে বললে হবে না, অবশ্যই মিনিংফুল একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হইতে হবে। যে সমস্ত সংগঠন কাজ করে ক্যান্সার নিয়ে, তাদেরকে মনিটরিং এর মধ্যে নিয়ে এসে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে তাদেরকে সরকারের অংশীদার বানাইতে হবে, যে তারা কাজটা করবে। এবং এইভাবে অবশ্যই এই ক্লাস থেকে কি হচ্ছে প্লিজ প্লিজ অবশ্যই আমাদেরকে সরকারের পাশাপাশি সে সমস্ত সংগঠনগুলো আছে, যে সমস্ত প্রাইভেট হাসপাতাল বাংলাদেশে আছে, 10% সেবা দরিদ্র মানুষদের জন্য রাখার কথা, তারা যে যন্ত্রপাতি আমদানি যে সুযোগটা ভোগ করেন, সেটা আমরাও বলি না, সরকারও সেটাকে প্রয়োগ করতে উদ্যোগ নেয় না, যার কারণে হয় না। সব প্রাইভেট হাসপাতাল যদি 10% সেবা গরিব মানুষদের জন্য সুযোগ করে দেয়, তাহলে অবশ্যই সেই যে চিকিৎসার যে ভয়াবহ সংকট, সেটা থেকে আমরা মুক্তি পাবো। অবশ্যই সমাজের যারা সেই সমস্ত বিত্তবান মানুষ আছেন, মাশাআল্লাহ, এখন হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট করেন এই বাংলাদেশের ব্যবসায়ীরা, তারা যদি এগিয়ে আসেন যে ফি সাবিলিল্লাহ, আমি টাকার মতো বিরলের মতো আমাদের থেকে লাভ নেওয়ার দরকার নাই, আমরা কিছু কাজ আমরা করব এই ধরনের ক্রনিক রোগগুলা থেকে যাতে মানুষকে সেবা দিতে পারি, আমার লাভের দরকার নাই, ওখানে যেন সব ধরনের মানুষ সেই সেবাটা পায়। গণস্বাস্থ্য কেন্দ্রে আমি এখন আছি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত, সেখানে আমরা গণস্বাস্থ্য কমিউনিটি বেসড ক্যান্সার হসপিটাল আমরা চালু করেছি অলরেডি, অনেক কার্যক্রম এখনো বাকি আছে এবং ইনশাআল্লাহ সেখানেও হবে। এরকম সমস্ত যারা সরকারি বেসরকারি ধনবান ব্যক্তিরা আছেন, তারা যদি আগে আসেন, এই ধরনের উদ্যোগ নেন, আমি অবশ্যই আমরা অনুরোধ করব যে সমাজের যে কোনো পেশার মানুষ যিনি একটু সমাজ নিয়ে ভাবেন, ওনারা যদি এই যে ক্যান্সারের যে প্রতি বছর আমরা বলি যে 1,67,000 মানুষ বাংলাদেশে নতুন করে ক্যান্সার আক্রান্ত হয়, 1,17,000 প্রতি বছর মারা যায়, এই ভয়াবহ রোগ নিয়ে যদি আমরা প্রত্যেকে সচেতন হই, সবাইকেই প্রফেসর হইতে হবে না, শুধু প্রফেসর আর ডাক্তারকে দিয়েই যে আমরা এই ক্যান্সার নিয়ন্ত্রণের ভূমিকা রাখবো তা না। সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ, তারা যদি নিজের এলাকার কথা ভাবেন, নিজের কমিউনিটির কথা ভাবেন, তারা যদি দৈনন্দিন কাজের ফাঁক দিয়ে যদি একদিন, এই আজকে যারা এখানে আসছেন, আমি সবাইকে স্যালুট জানাচ্ছি। শুক্রবার দিন সমাজের প্রত্যেকের পরিবারের নানান কাজ থাকা সত্ত্বেও যে মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, এবং আমি মনে করি অন্যরাও সবাই এগিয়ে আসবেন। এভাবেই আমরা সবাই মিলে বাংলাদেশের ক্যান্সার সমস্যার সমাধান করতে পারবো, চিকিৎসা সেবার ব্যবস্থা করতে পারবো। মাত্র 5,000 টাকা দিয়ে স্তন ক্যান্সার অপারেশনের মধ্যে একটা উদ্যোগ যেহেতু নেওয়া গেছে, প্রায় 68 জন রোগীর জন্য অলরেডি মানুষজন এগিয়ে আসছে, কাজেই এটা বাংলাদেশে যে কোনো উদ্যোগই নেওয়া সম্ভব যদি আমরা সঠিকভাবে স্বচ্ছতা মেনটেন করি। এই প্রোগ্রামের স্বচ্ছতা মেনটেন করার জন্য একদম ফেসবুক লাইভ চলতেছে, এর মধ্যে আমরা বলে দিলাম কে কত টাকা দিয়ে সহযোগিতা করছে, কোন কোন খাতে খরচ হয়েছে। এই ধরনের স্বচ্ছতা দরকার আছে। অনেকেই করতে চায়, কিন্তু কোথায় করবে? সবাই তো সঠিকভাবে কাজ করে না, সবাই তো সৎভাবে কাজ করে না, কাজেই ওই স্বচ্ছতাটা আগে এস্টাবলিশ করার দরকার আছে। এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অনেকগুলো ক্যান্সার হাসপাতাল হইতে হবে। আমি খুশি জাহান হক ক্যান্সার হাসপাতালের কমিটির সেক্রেটারি এখানে আছেন, আমি অনুরোধ করব ওইরকম করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতাল গড়ে উঠুক, যেখানে মানুষ
আর একটা জিনিস একটু বলি, আমার হয়তো ক্লিনিক্যাল বন্ধুদের সাথে আমার অনেক সময় একটু দ্বিমত হয় এই ব্যাপারে, যে আমি নিজেও কিন্তু সমন্বিত ক্যান্সার হাসপাতাল করার পক্ষে। এরা আপনারা জানেন যে 8টা ডিভিশনাল ক্যান্সার নিয়ে আমি অনেক লড়াই করতে হয়েছে। কিন্তু আমি মনে করি কেউ যদি পারে তার সামর্থ্য অনুযায়ী একটা জেলাবাবু জেলা পর্যায়ে আচ্ছা শুধু ডায়াগনোসিস পর্যন্ত করে দিল, কিছু লোককে যে যেটুকু পারে সেই সেবাগুলো আমরা এনকারেজ করবো সবাইকে। একটা জায়গায় উনি পূর্ণাঙ্গ হাসপাতাল করতে পারবেন না, তার একটা সেবা উনি ভালো দিতে পারবেন, সেটাও আমরা করব। তো যাক, আমি আর বক্তব্য বাড়াবো না, আমার মানে এইটা বললাম গণমাধ্যমে বন্ধুদের উদ্দেশ্যে। একটা পয়েন্ট আমি আরেকটা পয়েন্ট যোগ করে দিই, সেটা হলো স্বাস্থ্য বীমা। মানে এই সেবাটা দেওয়ার জন্য আমাদের এসেনশিয়াল স্বাস্থ্য বীমা হইতেই হবে বাংলাদেশে, কারণ আমাদের ভারতে আছে, আমাদের পার্শ্ববর্তী আপনি যদি থাইল্যান্ডে দেখেন, থাইল্যান্ডে আছে, ফিলিপিনে আছে, ইন্দোনেশিয়াতে আছে, কোন দেশে নাই স্বাস্থ্য বীমা, অথচ আমাদের দেশে নাই। এটা জরুরিভাবে চালু করা। আরেকটা হলো যে রাস্কিন ভাই ঠিকই বলেছেন, যে একটা হলো হাসপাতালগুলো, ওদের কিন্তু বড় বড় কোম্পানি গুলো তাদের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, তাদের কিন্তু একটা বিশাল একটা ফান্ড আছে, যে ফান্ডের কারণে কিন্তু তারা সরকার থেকে ট্যাক্স রিবেট পায়। ওই টাকাগুলো কিন্তু ক্যান্সার রোগীদের জন্য প্রতিষ্ঠা করার জন্য হাসপাতালগুলো সেখানে খরচ করতে পারে। এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে আমরা চেষ্টা করব এবার কামিং যে এই প্ল্যান আছে আমাদের কমিশনে, সেখানে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে এনকারেজ করব। সরকারের জমি দেওয়া উচিত এবং সরকারের কম মূল্যে ট্যাক্স ফ্রি দেওয়া উচিত, এবং পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা যারা চলে আসবে তারা কিন্তু সরকারের মানে রোগীরা যাতে কম পয়সায় চিকিৎসা নিতে পারে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এরকম প্রকল্প গ্রহণ করা এবং এগুলো নিয়ে এগিয়ে আসার জন্য আপনারাও কিন্তু আমাদেরকে লিখবেন, দিবেন, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ। এবং আমি ডাক্তার আকরামকে বলবো যে ব্রেস্ট ক্যান্সার ফোরামের একটা প্রতিনিধি দল এই সংস্কার কমিশনের সাথে একদিন একটা মিটিং করবে, আমরা লিখিত ভাবেও নিয়ে যাব, এটা একটু অ্যারেঞ্জ করার জন্য। এবার আমি আহ্বান জানাচ্ছি আমাদের সেই 10 জন, এবছরের যে 10 জন সাংবাদিক যারা আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেন। এটা কোনো পুরস্কার না, এটা কোনো প্রতিযোগিতা না, কোনো বিশেষ রিপোর্টের উপরে যেন প্রতিযোগিতা তা না, যারা সেই 13 সাল থেকে ব্রেস্ট ক্যান্সার ফোরামের কার্যক্রমে আন্তরিকভাবে পার্টিসিপেট করে আসছেন, সহযোগিতা করে আসছেন, তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশটা আমরা একটু জানাচ্ছি। আমি একটু নাম বলবো, সবাই একটু কষ্ট করে আসবেন। মানে এই যে ফেরদৌস মোবারক আমাদের কত সালে সেই এই পদক পাওয়া আর কি, কিন্তু দাঁড়ায় আছি, কত আন্তরিকতা থাকলে সবাই এভাবে দাঁড়ায় থাকতে পারে পর্যন্ত। আমি সবার আগে শাকের আর্যকে আহ্বান জানাবো, একটু রাস্তা করে দিবেন সবাই। আর আমাদের যারা সবার, তুমি একটু ছবি নিও, সবার ছবি নিও সবার, এটা আমাদের অন্যদেরকে এনকারেজ করবে যাতে অন্যরাও এগিয়ে আসে আমাদের সবাই। আর একটু আমাদের গেস্টদেরকে বলবো একজন একজন করে আমাদের একটু উঠাই দিবেন আমাদের ইয়েদের কাছে। প্রথমে শাকেরা আর্য, 21 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, একটা সামান্য একটা ক্রেস্ট এটা। আচ্ছা, একদিকে রসদার করে দিয়ে শুরু করি। রসদার আপা আমাদের মুরব্বী। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, ওগুলা করি। আচ্ছা, একটু ওনারা ছবি নিবে, কাজেই হ্যাঁ ওনারা ছবি নেবেন। শাকের আর্যকে আর আমার পক্ষ থেকে একটা উপহার, পছন্দ এক জায়গায় ঝুলাই রাখবা। আর একটা সার্টিফিকেট আছে, এটা যদি বিদেশে অনেক সময় কাজে লাগে, বিদেশে হ্যাঁ বিদেশের অনেক সময় দেখা যায় যে ট্রেনিং সবাই এগুলো সার্টিফিকেটের কাজে লাগে। এবার আমি ডাকবো মাইনুল হাসান সোহেল। মাইনুল হাসান সোহেল আমার অত্যন্ত প্রিয় মানুষ একজন, এবার রিয়ারুবের বর্তমান সাধারণ সম্পাদক। এখান থেকে নি তাহলে ওদের সমস্যা হচ্ছে। আচ্ছা, মইনুল হাসান সোহেল। সমান ছবি মিস করো না, একটা আমাদের ছবি না থাকে সবাই, মানে অফিসিয়াল ছবি। ওকে, এই গেল। আর সাথে এটা একটা আর একটা সার্টিফিকেট আছে, যদি কখনো কাজে লাগে সার্টিফিকেটটাও দিলাম। হ্যাঁ, ওকে। নেক্সট হলো আমাদের শাহনাজ পারভিন এলিস। এটা আপনি দেখ, সরি একটু অনেক জায়গা ছোট হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে রুমটা। আচ্ছা, হালিদা আপনার কাছ থেকে নাও, একটু দিকে তাকাও। হ্যাঁ, আচ্ছা, এটা সবাই দিয়ে ওইটা নাও, কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করতে হবে। ঠিক আছে। আর এই সার্টিফিকেট
একটা ঠিক আছে এটা ধরো certificate। হ্যাঁ নেক্সট আমাদের বুদ্ধদেব কুণ্ড ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কই কুণ্ডু কি আসছেন মনে এসে পৌঁছে নাই তাহলে আসবে কালকে কথা হচ্ছে বলতে আসবে তাহলে আমি নেক্সটে যাই এটা সরাই ফেলে দিই নীলিমা জাহান স্টাফ রিপোর্টার দ্য ডেইলি স্টার নীলিমা জাহান ঠিক আছে না আচ্ছা এটা আমাদের আবুল কালাম আজাদ সাবেক সচিব আমাদের অ্যাডভাইজার ওনার কাছ থেকে আজাদ ভাই ওদিকে তাকাইতে হবে ওকে নেক্সট হলো হ্যাঁ ঠিক আছে নেক্সট আমাদের নাজনীন আক্তার প্রথম আলো কেসটাকে দেন দেন ওখানে ও ওখানে আবার ছবি নিতে সমস্যা হয় আপু এদিকে একটু তাকাইতে হবে আচ্ছা এদিকে ধরি আপু এদিকে একটু তাকাইতে হবে ধরতে হবে বড় ছোট হয়ে গেছে আপু এদিকে আচ্ছা ওইদিকে পড়ুক তারপরে এই বিদেশে তাকান হ্যাঁ 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 এই তো একটা হ্যাঁ ওইদিকে ওকে থ্যাংক ইউ নাম এটা নাও এরপরে হলো আমাদের পারুল আছে সাজিদা ইসলাম পারুল পারুল আসছে না আমি খেয়াল করতেছি নিজস্ব প্রতিবেদক দৈনিক সমকাল এটা আবার একটু ওদিকে থেকে দিই নাকি ওদিকে দেওয়া যাবে না ভাই আকিব ভাই এটা ওদিক থেকে দেখি একটা করে দিই আপু একটু এইদিকে পারুল আপু হ্যাঁ ওকে হ্যাঁ কারণ এটা নাও এদিকে জি একদম যখন এর নেক্সট হলো মোহাম্মদ সালাউদ্দিন জসিম জাগো নিউজ 24.com এটা ধরেন আমাদের ওইটা এইটার জন্য কি একটা হয়েছে ভাই এদিকে জসিম ভাই কি করতে হইব জসিম ভাই এদিকে হ্যাঁ তাওসিয়া তাজমিম এরপরে হ্যাঁ নাম আছে ছবি তোমার নিছো তো হ্যাঁ আচ্ছা তাওসিয়া তাজমিম স্টাফ করেসপন্ডেন্ট আমাদের দা বিজনেস স্ট্যান্ডার্ডের আজকে বুঝলাম যে হলটা অনেক ছোট হয়ে গেছে বেশি ছোট হয়ে গেছে হলটা আর হলো আদিকে এখন আমি ডায়াসে আছি পারলে ভিতরে আসো আচ্ছা এবার আমাদের হ্যাঁ আমাদের ওই পাশ থেকে এবার ওই পাশ থেকে তানভীর আসছে নাকি তানভীর এই তানভীর আসছে ওই পাশ থেকে সবাই একটু এদিকে তুমি ওই পাশে গিয়ে তাকাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তানভীর ভাই ধরেন হ্যাঁ এই যে এদিকে তানভীর হলো একেবারে তরুণ প্রজন্মের ছবিটা একের ছবি আছে হ্যাঁ ভাই একটু তানভীর ভাই একটু একটা ছবি দিন ওকে থ্যাংক ইউ এবার আমি মানে একজন ছেলেদের ভিতর থেকে একজন মেয়েদের ভিতর থেকে একজনের মন্তব্য শুনতে চাই সোহেল কোথায় সোহেল আসো একটু ছোট করে তুমি একটু বলো আমাদের এই অতি সামান্য আসসালামু আলাইকুম ইসলাম কালচার সচেতনতা 150 দিনের কর্মসূচি আজকের এই কৃতজ্ঞতা মূল্যায়ন ও সুপারিশ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য প্রফেসর ডক্টর সৈয়দ আকরাম হোসেন
কৃতজ্ঞতা জানাচ্ছি খালিদা খানমকে আজকে উপস্থিত হওয়ার জন্য। বিশেষ করে আসলে ধন্যবাদ বক্তব্য এক কথাই বলা যায় যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। আসলে আপনারা জানেন যে একজন ব্যক্তি তিনি নানাভাবে বঞ্চিত হয়েছেন, তারপর এই কাজটি করে গেছেন। সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতায় যিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন এটা হাবিবুল্লাহ নাসির। আমি মানে এই শুরুটা করেছিলেন উনি আসলে এভাবেই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলো, এভাবেই এখন আমরা এবং অনেকেই এই প্ল্যাটফর্মে আছি। আপনারা জানেন যে আমাদের রাজকিন ভাই কতটা বঞ্চিত, এটা হয়তো আপনারা অনেকে আমরা যারা সাংবাদিকেরা জানি। আসলে ওনাকে দীর্ঘদিন শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অথচ ওনার ছাত্ররাও প্রফেসর হয়ে গেছে অনেক আগে। তো এরকম অনেক সীমাবদ্ধতার মধ্যে উনি এই কাজগুলো করেছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ব্যক্তির কাছে যিনি আসলে সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতায় যে দীর্ঘদিন থেকে গত এক যুগের বেশি সময় থেকে ভূমিকা রেখে আসছেন। আমি কৃতজ্ঞতা আজকে যারা উপস্থিত হয়েছেন এবং আজকে যারা সম্মাননা পেলেন আমি সহ সবার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সরি আমি আসলে অনেক ব্যস্ততার মধ্যে আছি। আমার কালকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচন, সবাই দোয়া রাখবেন। আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছি, এর আগেও আমি এই পদে ছিলাম। আপনাদের সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের একটু দেরিতে আসছে আমাদের বুদ্ধদেব কুণ্ডু, জ্যেষ্ঠ প্রতিবেদক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। হ্যাঁ কুণ্ডু, বুদ্ধদেব কুণ্ডু, অনেক রিপোর্ট আমার মনে আসছে যে ক্যান্সার নিয়ে অনেক রিপোর্ট। আচ্ছা দেন একটু ওইদিকে ভাইয়া এদিকে, হ্যাঁ এইদিক থেকে, একজন দাদা এদিকে একটু। তোমরা কি একজন একজন আসো, একজন তোমাদের ভিতর থেকে একজন, মেয়েদের ভিতর থেকে একজন। আচ্ছা এই দেখ আচ্ছা ওটাকে এই সবই সামান্য জিনিস, তারপর যদি কোনো কাজে লাগে এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। মেয়েদের ভিতর থেকে একজন কে বলবে? আসলে এই ব্যাপারটা অর্থমূল্য না, আসলে সম্মান আর ভালোবাসা, যেটা আমরা আসলে রাজকিন ভাইয়ের কথা কি বলবো, আসলে এক কথায় বা অল্প কথায় ওনাকে আসলে করা খুবই কঠিন। কারণ উনি যে যুদ্ধটা করছেন সেটা আসলে আমাদের জন্য যুদ্ধ। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে প্রোগ্রামটার সাথে আমরা যারা গণমাধ্যমের যারা কর্মী তারা সহযোগী হিসাবে তার সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা পরম পাওয়া মনে করছি। কারণ এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা নারী সমাজের জন্য যুদ্ধ, এই যুদ্ধটা অসুস্থ নারীদের জন্য যুদ্ধ, যেটা একটা বড় ধরনের মহামারীর মতো অবস্থায় চলে যাচ্ছে এই ব্রেস্ট ক্যান্সারটা। আর সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে যে সচেতনতা হচ্ছে আর চিকিৎসা সেবার যে উন্নয়ন ঘটছে এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, সেটা আসলে একটা বড় ধরনের ভূমিকা রাখছে। সেই জন্য রাজকিন ভাইয়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। আজকে যারা এখানে এসেছেন, আজকের এই চমৎকার আয়োজনে যারা আসলে সম্মানিত ব্যক্তিরা এসেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের সবার সহযোগিতায় রাজকিন ভাইয়ের এই যুদ্ধটা আরো দীর্ঘদিন মানে যুগের পর যুগ চলতে থাকবে, এইটা হলো আমরা চাই। কারণ রাজকিন ভাই হয়তো থাকবেন না, আমরা হয়তো থাকবো না, কিন্তু এই যে যুদ্ধের সঙ্গে আমরা যে যতটুকু সময় এই জার্নিতে থাকতে পারছি, এই আমাদের এই থাকাটা এবং আমাদের এই সম্পৃক্ত হওয়া দেখে অন্যরা যারা আসবে ভবিষ্যতে, তারাও আসলে এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা প্রোগ্রামকে এগিয়ে নিতে আরো বড় ধরনের ভূমিকা রাখবে, এইটাই আসলে প্রত্যাশা করছি। সবার প্রতি অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ রাজকিন ভাই, আপনার এই যুদ্ধ চলতে থাক যুগের পর যুগ, অনন্তকাল।